আজকের সংবাদ। বিজেপির নেতা অনুকূল সাহুকে বেলদা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আর এই গ্রেপ্তারের কারণ না জেনে বেলদা থানার সামনে পথ অবরোধ করলেন বিজেপি নেতারা। পরে অবশ্য তারা নিজেদের ভুল নিজেরাই বুঝতে পেরে পথ অবরোধ তুলে নেন। বিজেপির নেতা অনুকূল সাহুকে বেলদা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আর এই গ্রেপ্তারের কারণ না জেনে বেলদা থানার সামনে পথ অবরোধ করলেন বিজেপির নেতারা। পরে অবশ্য তারা নিজেদের ভুল নিজেরাই বুঝতে পেরে পথ অবরোধ তুলে নেন। উল্লেখ থাকে, তৃণমূলে থাকাকালীন অনুকূল সাহুর নামে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। কখনো কলেজে ভর্তির নাম করে টাকা আত্মসাৎ, আবার কখনো নানা মানুষের কাছ থেকে টাকা নিয়ে কাজ না করে দেওয়ার বহু অভিযোগ বারে বারে মামলা হয়েছে বিভিন্ন থানায়। আর নির্বাচনের আগে প্রতিটি থানার পুলিশ পুরানো মামলা যাদের বিরুদ্ধে রয়েছে সেই সমস্ত আসামিদের পুলিশ গ্রেপ্তার করেছে। সেই মতো অনুকূল সাহুকে গ্রেপ্তার করে বেলদা থানার পুলিশ। পরে খবর পেয়ে কিছু বিজেপি কর্মী বেলদা থানার সামনে বিক্ষোভ দেখান। তবে বিক্ষোভের সময় কিছু কেন্দ্রীয় বাহিনীর বাস এলেও তাদের আটকে রাখে বিজেপি কর্মীরা। পরে কেন্দ্রীয় বাহিনী গাড়ি থেকে নেমে রাস্তা পরিষ্কার করে গাড়ি পার করে নিয়ে যান। আর তারপরে বিক্ষোভ উঠে যায়। পরে কিছু কর্মীদের নিয়ে বেলদা কালী মন্দির থেকে বেলদা বাসস্ট্যান্ড পর্যন্ত র্যালি করে বিজেপি। তবে সকালে যে পরিমাণ তৃণমূলের কর্মী সমর্থককে নিয়ে বেলদা শহরে র্যালি করলো, সেখানে বিকেলের র্যালিতে 1% কর্মী সমর্থক ছিল না। আর বিজেপি যে নারায়ণগড় ব্লকে আর মাটি খুঁজে পাচ্ছেন না, তা এই দিনের বিজেপি কর্মীদের আন্দোলন থেকেই পরিষ্কার। ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে মেদিনীপুরে। আর শেষ পর্বের প্রচার চলছে সমস্ত রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার সকালে বেলদা বিডিও অফিসের বাইপাস থেকে বেলদা কেশারি মোড় পর্যন্ত মিছিল পথসভা করল তৃণমূল কংগ্রেস। মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক সূর্যকান্ত অত্র। ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে মেদিনীপুরে। আর শেষ পর্বের প্রচার চলছে সমস্ত রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার সকালে বেলদা বিডিও অফিসের বাইপাস থেকে বেলদা কেশারি মোড় পর্যন্ত মিছিল পথসভা করল তৃণমূল কংগ্রেস। মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক সূর্যকান্ত অত্র। হাজির ছিলেন লোকসভার প্রার্থী জুন মালিয়া। এই দিন তীব্র দাবদাহকে উপেক্ষা করে কয়েক হাজার কর্মী সমর্থক হাজির হয়েছিলেন এই মিছিলে ছিল তৃণমূল সরকারের নানা প্রকল্পের ছবি। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, জুন মালিয়া জিতে গেছেন, শুধু বিজয় উৎসবের অপেক্ষা। নারায়ণগড় বিধানসভায় হবে জুন মালিয়ার জয়ের প্রধান কাণ্ডারি। তিনি কর্মীদের আজ থেকে বুথ পাহারা দিতে বলেন। এই দিন প্রার্থী জুন মালিয়া নারায়ণগড় বিধানসভার মানুষের উদ্দেশ্যে বলেন, তিনি 4 তারিখের পরে ফের বিজয় উৎসবে হাজির হবেন নারায়ণগড়ে। তিনি গান গেয়ে কর্মীদের প্রত্যাশা পূরণ করেন। তবে এই দিনের মিছিল থেকে প্রমাণ করেছে নারায়ণগড় বিধানসভায় বিরোধী শক্তি এক প্রকার শূন্য। শহর এলাকায় কিছু সুবিধাভোগী মানুষ বিজেপির পক্ষে গুণগান করলেও গ্রাম্য এলাকার মানুষরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তা এই দিনের মিছিল থেকে তা পরিষ্কার।
শুরু করতে বাধ্য হয়েছি। আমি 1 ঘন্টা লেট করতে চেয়েছিলাম, কিন্তু একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন, বাধ্য হয়ে আমি মিছিল শুরু করেছি। শেষে হলেও আমাদের প্রিয় প্রার্থী, আপনাদের মনের প্রার্থী, আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী চুরমারিয়া এসছেন। আমরা আর সবার উদ্দেশ্যে আমি বলার জন্য বলবো, আপনারা মন দিয়ে কাজ করবেন। কতদিন? 21, 22, 23 নারায়ণগড়ের মাঠে তৃণমূল কংগ্রেসের নারায়ণগড়ের ঘাটে সত্য ঘাটে সবার উপর এই অত্যাচার করলে তুমি যদি তুমি দাঁড়াস তোমায় যেন নরেন্দ্র মোদী চাল দিয়েছে, ডালও দিয়েছে, কিন্তু আপনারা সেই ডাল পাননি। বাংলার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেই ডাল খেয়েছে, তাই তিনি এখন জেলে রয়েছে। ঝাড়গ্রামের খড়িকা মাথানিতে বিজেপি প্রার্থী প্রণব টুডুর সমর্থনে ভোট প্রচারে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নরেন্দ্র মোদী চাল দিয়েছে, ডালও দিয়েছে, কিন্তু আপনারা সেই ডাল পাননি। বাংলার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেই ডাল খেয়েছে, তাই তিনি এখন জেলে। ঝাড়গ্রামের খড়িকা মাথানিতে বিজেপি প্রার্থী প্রণব টুডুর সমর্থনে ভোট প্রচারে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, যারা চুরি করেছে পঞ্চায়েতের নেতারা থাকবে ঝাড়গ্রাম জেলে, তার উপরের নেতারা থাকবে কলকাতার জেলে, একটু বেশি ভারী হলে যারা বেশি চুরি করবে তারা থাকবে তিহার জেলে। সন্দেশখালী প্রসঙ্গে দিলীপ ঘোষ মঞ্চে আরও বলেন, সন্দেশখালীতে দিনের পর দিন রাতের পর রাত বাড়ি থেকে মা বোনেদের তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে। এবার পশ্চিম বাংলাকে ঠান্ডা করার সময় এসেছে। দল মনে করছে বর্ধমানে সাংগঠনিক ক্ষমতা কম থাকায় আমাকে সেখানে প্রার্থী করা হয়েছে। সেখানকার গুন্ডা মাফিয়ারা বুঝে গেছে জঙ্গলমহলের ঝাড়গ্রামের ছেলেদের দম কতটা। আমি 5 বছরের জন্য থাকতে দিয়েছি, 3 দিনের জন্য নয়। এদিন দিলীপ ঘোষ আবারও সেই পুরনো ফিরিস্তি হেঁটে রেলের উন্নয়ন এবং রেলের পরিষেবা নিয়ে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি বলেন, এবারে মোদী সরকার 370 পেরিয়ে যাওয়ার পর আরও ব্যাপক হারে উন্নয়ন হবে সারা ভারতবর্ষ জুড়ে। করে নেব আমাদের এই ঝাড়গ্রাম জেলা বিজেপির সম্মানীয় প্রাক্তন সভাপতি সুখময় সৎপতি মহাশয়কে, ওনাকে বরণ করে নেবেন পঙ্কজ বললেন মোদি হাটাও দেশ বাঁচাও, আর 12টা সিট কম হয়ে গেল। তারপর থেকে দিদিকে কেউ ফোন করে না। দিদির খুব ইচ্ছা অন্য রাজ্যে গিয়ে উল্টো পাল্টা হিন্দিতে ভাষণ দেবে, কিন্তু যেখানে যাবে তার ঘন্টা বেজে যাবে। দেখুন লালু প্রসাদ তার ছেলে কোথায় রাস্তায় বসে আছে, ওখানে পাটনাতে গেছিল প্রচার করতে, তার 12টা বেজে গেছে। লখনৌ গেছিল, মুলায়ম সিং এর ছেলে, সে কোথায় আছে কেউ জানে না, ছিল মুখ্যমন্ত্রী, এখন বিরোধী নেতা।
এবারে একটা সিটও পাবে না উত্তরপ্রদেশে 80টা সিটের মধ্যে। তারপরে দিদির ইচ্ছা হলো বড়া পাও খেতে মুম্বাই চলে গেলেন উদ্ধব ঠাকরের হয়ে প্রচার করতে। তিনি কোথায় আছেন? মুখ্যমন্ত্রী ছিলেন, এখন কোথায় আছে কেউ জানে না। তো যেখানে যেখানে গেছেন, যার মাথায় হাত দিয়েছেন তার সর্বনাশ হয়ে গেছে। যার মাথায় দিদির হাত, সে খাচ্ছে জেলের ভাত। মহারাষ্ট্রের 2 জন মন্ত্রী জেলে আছে, দিল্লির 2 জন মন্ত্রী জেলে আছে, মুখ্যমন্ত্রী ছিল কদিনের জন্য ছুটি পেয়েছে। এখানে পাশে ঝাড়খণ্ডে ওনার ভাই ছিল হেমন্ত সোরেন, তিনিও জেলে আছেন, মুখ্যমন্ত্রী ছিলেন। আর কলকাতার 2 জন খানের মন্ত্রী আর নেতা জেলে আছে। দিদির সঙ্গে থেকেছে তো বাকি জীবনটা জেলে কাটবে। নন্দীগ্রামের সভা থেকে নাম না করে ফের অভিষেকে আক্রমণ শুভেন্দু অধিকারী। বিজেপির সংখ্যালঘু মোর্চার আয়োজনে নন্দীগ্রাম বিধানসভার আমগেছিয়াতে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন, 2006 সালে নন্দীগ্রামের আন্দোলনে এই মা বেটা কোথায় ছিল? নন্দীগ্রামের সভা থেকে নাম না করে ফের অভিষেককে আক্রমণ শুভেন্দু অধিকারীর। বিজেপি সংখ্যালঘু মোর্চার আয়োজনে নন্দীগ্রাম বিধানসভার আমগেছিয়াতে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন, 2006 সালে নন্দীগ্রামের আন্দোলনে এই মা বেটা কোথায় ছিল? 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত লড়াই এদেরকে কেউ দেখছে। 2007 সালে 14ই মার্চের পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা নন্দীগ্রামে এসেছিল মাথা ঘোরার নাটক করে কলকাতা ফিরে যান। শুধুমাত্র সনাতনীদের ভোটে নয়, নন্দীগ্রামে বাসীর অর্থাৎ ভারতবাসীর ভোটে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর আহ্বান জানান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানের মধ্যে যে প্রাচীর তুলে দিয়েছেন, সেই প্রাচীর ভেঙে সবাই একসাথে ভোট দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিষাদল সভায় যা বলেছেন এবং নন্দীগ্রামের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন তার সব উত্তর দেবেন নন্দীগ্রামের 23 তারিখ শেষ প্রচারের সভায়, জানান শুভেন্দু অধিকারী। হাত কাটবো আমি, কই খাবে তুমি? সঙ্গে আছেন তো? আছেন তো? ভোট 1 নম্বর বোতামে দেবেন তো? আমি আবারও বলি, শুধু সনাতন হিন্দুদের ভোটে নয়, সবাই মিলে আমরা ভারতবাসীর ভোটে, নন্দীগ্রামবাসীর ভোটে আমরা সবাই ভোটার, মাঝখানে কোনো প্রাচীন নেই। একসঙ্গে জেতাবো এবং কমসে কম 30,000 লিড অভিজিৎ গাঙ্গুলি যাতে নন্দীগ্রাম থেকে পায় সে ব্যবস্থা আপনারা করবেন। আর বলে দি, ভয় পাবেন না। আমি সমস্ত এলাকাতে আপনার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি। 23 তারিখ থেকে ক্যাম্প চালু হয়ে যাবে সেন্ট্রাল ফোর্সে। প্রত্যেক বুথে 8 জন করে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী থাকবে। আর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে 2টো করে কিউআরটি থাকবে কেন্দ্রীয় বাহিনীর। কোথাও কোনো পাড়াকে বাধা দিলে, কাউকে বাধা দিলে 15 মিনিটের মধ্যে পিটিয়ে সোজা করে সবকে নিয়ে আসবে। আর গোটা কথা 5-7টা গুন্ডা এখানকার প্রধানরা খুব লাফাচ্ছে। বেশি লাফাবেন না, লাফালে সাউদ্দিনের মতো অবস্থা হবে, লাফালে হাবিবুর রহমানের মতো অবস্থা হবে। একটু স্লো চলুন বন্ধু। শামসুল মিয়া বড় লাফাচ্ছে, এই যে ব্যাংকে চাকরিটা পেয়েছে না, 7 মিনিটটা যান, আমি ঠিক করবো ভোটের ভোট, বলে গেলাম ঠিক করবো আমি। আমার খাতায় নাম উঠে গেলে খুব মুশকিল আছে। আর কেউ না জানুক, নন্দীগ্রাম জানে। আর আপনাদের বলি, আমরা 11টা প্রদান করেছি, 11টা প্রদান করেছি। আপনি আসুন হরিপুরের প্রধান। শনিবার 25শে মে ষষ্ঠ দফা নির্বাচন রয়েছে মেদিনীপুর লোকসভায়। তার আগে মঙ্গলবার বেলা 12টা নাগাদ মেদিনীপুরে রোড শো করতে আসেন মিঠুন চক্রবর্তী। শনিবার 25শে মে ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে মেদিনীপুর লোকসভায়। তার আগে মঙ্গলবার বেলা 12টা নাগাদ মেদিনীপুরে রোড শো করতে আসেন মিঠুন চক্রবর্তী। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে মেদিনীপুর কালেক্টরেট থেকে কেরানীতলা হয়ে কলেজ মাঠ গিয়ে শেষ হয় রোড শো। কেরানীতলা ঢোকার আগে হঠাৎই 10 থেকে 12 জন তৃণমূল সমর্থক মিঠুন চক্রবর্তীর রোড শোর দিকে লক্ষ্য করে জলের বোতল, ইট পাটকেল ছোড়াছুড়ি করে। পরে বিজেপি কর্মীরাও তাড়া করে আসলে কিছুক্ষণ পর পিছু হাঁটতে বাধ্য হয় বিক্ষোভকারীরা। পুলিশের চোখের সামনে ঘটনা ঘটলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ, অভিযোগ বিজেপির। একে অপরের দিকে জলের বোতল ছোড়া চলতে থাকে দীর্ঘক্ষণ। পরে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মী সমর্থকদের তাড়া করে এলাকা ছাড়া করে। আবার কেরানীতলা থেকে শুরু হয় রোড শো। রাস্তার দুপাশে সাধারণ মানুষের যথেষ্ট।
প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে মেদিনীপুর শহরে রোড শো করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। মেদিনীপুর শহরের মানুষ মহাগুরুকে সামনে পেয়ে কার্যত খুশি ও উচ্ছ্বাসে মেতে ওঠেন। মিঠুন চক্রবর্তী অভিনীত ডিজে গানে নাচ করতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের। নির্বাচনের আগে পালে ঝড় তোলার লক্ষ্যে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এগরা এলাকায় সভা করলেন। এই সভায় হাজির ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তবে মিঠুন চক্রবর্তী এলেও তেমন ভাবে কর্মী সমর্থক হলো না। 22 তারিখ ফের বিজেপির বিংলা কাঁথিতে সভা করতে আসছেন অমিত শাহ। নির্বাচনের আগে পালে ঝড় তোলার লক্ষ্যে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এগরা এলাকায় সভা করলেন। এই সভায় হাজির ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তবে মিঠুন চক্রবর্তী এলেও তেমনভাবে কর্মী সমর্থক হলো না। 22 তারিখ ফের বিজেপি পিংলা কাঁথিতে সভা করতে আসছেন অমিত শাহ। উল্লেখ থাকে 25 তারিখ রয়েছে জঙ্গলমহলে নির্বাচন। আর এই নির্বাচনের শেষ প্রচারে এক প্রকার সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়ছেন বাংলাকে দখল করার লক্ষ্যে। দেশের প্রধানমন্ত্রী এক থেকে একাধিক লোকসভায় তিনি প্রচার করছেন। যেবারে আসছেন 2 থেকে 3টি সভা করছেন। তবে সভা করলেও তেমনভাবে লোক হয়নি। ঝাড়গ্রামে সবার পরে হলদিয়া আর যাওয়া হয়নি তার। তবে মঙ্গলবার ঝাড়গ্রামে প্রচার করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই জেলায় তেমনভাবে তাকে প্রচারে না রাখলেও ঝাড়গ্রামে তিনি একটি র্যালিতে অংশ নিলেন। সেদিন শুধু গালা করবো, ডায়লগ না, সেদিন নাচ করবো, গাইবো, ডায়লগ করবো, আর খুব এনজয় করবো, আর মাঠে বসে খাবো বিউলির ডাল, আলু পোস্ত, বেগুন ডাল আপনাদের তৈরি করা। ঠিক আছে তো? এবং আমার সাথে বলুন একবার চেঁচিয়ে জয় শ্রীরাম। বলতাম, ওই ডায়লগ বলেছিলাম, সাপের ডায়লগটা আমার উপর কেস করে দিয়েছিল। হ্যাঁ, বলেছে নাকি এটা বললে নাকি হিংসা হয়। সালা হিংসের রানী, হিংসের রাজা আমার এই ডায়লগে, একটা অভিমন্যুর ডায়লগ, ওখানে আমি হিংসে পাচ্ছি। যাই হোক, যাবার হয়ে গেছে। ডায়লগ তো আমি বলবোই, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবো, বুঝতে পারছিস? আমি জল ঢালাও নই, আমি বেলে মোড়াও নই, আমি জল ঢোড়াও নই, আমি বেলে মোড়াও নই, আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনে। মারবো এখানে, চিমটি কাটবো এখানে,
আর লাল পিল্লের মতো জ্বলবে এখানে, সেখানে, এখানে। নাম তুফান, বছরে এক আধবার আসি, এইবার প্রত্যেকবার আসবো তোমাদের সাথে দেখা করাতে। আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি শুধু খবর তৈরি করি। কেন একটা নিজস্ব এজেন্সি, ওরা হিন্দু মুসলমান নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, ওরা সিপিএম নয়, বিজেপি নয়, কংগ্রেস নয়, কেউ নয়। ওরা বলেছে ইনি পয়সার হিসেব দেন না। কত টাকার আপনার মনে হয়? 1000, 2000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি? না, 2,30,000 কোটি টাকার হিসেব দেয়নি। 2,30,000 কোটি টাকার হিসেব দেয়নি। আর দাঁড়িয়ে বলছে আমাদের 100 দিনের পয়সা দিচ্ছে না, কি করে তোমাদের কাজ দেবো? যদি আপনারা কাজ না পেয়ে থাকেন 100 দিনের, তার জন্য দায়ী বিজেপি নয়, তার জন্য দায়ী হলেন উনি, ওনার সরকার, যে পয়সা নিয়ে কোথায় ভুলিয়ে ফেলেছে বুঝতে পারছে। আমি বলছি টাকাটা গেল কোথায়? 2,30,00,000 টাকা তো 1 পয়সা নয়, টাকাটা গেল কোথায়? আরে সেটা তোমার মতো আমিও খুঁজছি, কোথায় গেল? এর থেকে হিসাব চাওয়া কোনো ভুল ব্যাপার, বুঝলি? এরা তো 12,500 টাকা প্রধানমন্ত্রী বাথরুম তৈরি করার জন্য দিয়েছিল, সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছিল। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।